সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবার সাথে অনেকের সাথে আজকে নতুন পরিচয় হলো, বিশেষ করে ভাইয়া এবং হচ্ছে যে এই যে ভাইয়ার নামটা জানেন কি? খালেদ ভাই। খালেদ ভাই, উনাকে পেয়েছি, খুব ভালো লাগছে। উনি খুবই সাহিত্য অনুরাগী একজন মানুষ, আমি বুঝতে পেরেছি। কারণ হচ্ছে যে যেভাবে উনি উপস্থাপন করছিলেন শফিউল হক ভাইকে, হ্যাঁ, এইটা একটা বিশাল একটা ব্যাপার। এটা কিন্তু আপনার অনেক বড় একটা অর্জন এটা। হ্যাঁ, কারণ এইরকম একজন ফলোয়ার্স থাকা, এটা কিন্তু কম কথা না। একজন মানুষের ভালোবাসা, যে সাহিত্য অনুরাগী একজন মানুষ। হ্যাঁ, আমরা আসলে অনেকেই সাহিত্য সংস্কৃতি করি এখানে, কিন্তু দেখা যায় যে আমরা ওই যে বললাম যে ডাকলে আসা কোনো একটা কিছুতে, যে একটা পাঠ বা কোনো একটা পাঠচক্র, হ্যাঁ, এটা এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। পাঠচক্রটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমার কাছে আমি মনে করি, কারণ পাঠচক্রের মাধ্যমেই আমরা পরস্পরকে তো বটেই, কে কি পড়ছেন না পড়ছেন, কে কি চিন্তা করছেন, সেই জিনিসগুলো আসলে আমরা জানতে পারি। সো এই জন্য দৈনিক ফেনীর নন্দকাননের যে পাঠচক্র, যেটা বিগত সময় ধরে চলছে, আমার কাছে খুবই একটা ভালো উদ্যোগ মনে হয়, এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাই যে ওনাদের অনেক রকমের প্রতিবন্ধকতা এবং আর্থিক এখানে ব্যাপার নিশ্চয়ই জড়িত আছে, সেই বিষয়গুলো কাটিয়ে ওনারা এটা পাঠচক্রটা কন্টিনিউ করছেন। এজন্য দৈনিক ফেনী এবং দৈনিক ফেনীর সম্পাদক, কলাকুশলী সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রামগুলো সমাজের জন্য বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানে যে আলমগীর মাসুদ একটু আগে বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা, আমি ব্রাহ্মণবাড়িয়াতেও দেখেছি। ব্রাহ্মণবাড়িয়া সেখানে হচ্ছে গিয়ে একটা চত্বর আছে, চত্বরটার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ চত্বর। হ্যাঁ, সেখানেই সাহিত্য একাডেমি, শুধুমাত্র সাহিত্য একাডেমি না, সেখানে আরও ছোট ছোট অনেকগুলো কক্ষ আছে, যে কক্ষগুলোর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলা, উদীচী আছে সেখানে, তারপরে আরও কিছু কিছু যেখানে আবৃত্তি হয়, এবং যে কোনো সময় বিকেলবেলা বা সন্ধ্যাবেলা গেলেই আপনি সেখানে শুনতে পাবেন যে তবলা বাজছে বা হারমোনিয়াম বাজছে কিংবা আবৃত্তি করছে। ওখানে গেলেই আপনার ভালো লাগবে। এবং হচ্ছে যে মাঠের মধ্যে মাঝে মাঝে ওরা গোল হয়ে বসে এই পাঠচক্রটা করছে। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনার ধরেন ব্যক্তিগত জীবনে আপনি সারাদিন পরিশ্রম করছেন বা কাজ করছেন কোনো একটা বিশেষ, প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব ব্যস্ততা আছে। ব্যস্ততার পরে যখন ওখানে ওইরকম একটা অনুষ্ঠানে যায়, তখন কিন্তু তার যে একঘেয়েমি জীবনের যে ইয়েটা থাকে, ক্লান্তিটা থাকে, সেই ক্লান্তিটাও কিন্তু ওখান থেকে দূরে চলে যায়। ইভেন যারা সংস্কৃতি বা সাহিত্য চর্চা করে না, উনি বলছেন যে যে আমরা বলি পাঠক বা সংস্কৃতি প্রেমী মানুষ, ওনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আজকে যে ভাইয়া আসছেন, ওনার নিশ্চয়ই ভালো লাগা থেকেই এসছেন, তাই না? সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এতে করে আমাদের যে আত্মিক যে দীনতা থাকে, আমাদের সংকীর্ণতা যেটা, হ্যাঁ, সংকীর্ণ যে মানসিকতা থাকে, প্রত্যেক মানুষেরই থাকে এটা, যে আমরা ঈর্ষাপরায়ণ হই, বা আমাদের দেখা যায় যে কেউ একজন ভালো করছে, আমরা সেটা পছন্দ করছি না। হ্যাঁ, আমি অনেক সময় দেখি যে ভার্চুয়াল মাধ্যমগুলোতে, অনেকগুলো ভার্চুয়াল মাধ্যম আছে, দেখা যায় যে যে কেউ একজন একটা পোস্ট দেখছে, কিন্তু সে সেখানে কোনো তার কোনো মন্তব্য বা কোনো ভালো মন্দ কিছু বলা, কিংবা সে আদৌ দেখলো কিনা সে জিনিসটা সে অমিট করে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় এটাও এক ধরনের দীনতা। কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস, একটা ভালো কিছু দেখবেন, সেটাকে আপনার প্রশংসা করতে হবে, তা না হলে হবে কি করে? হ্যাঁ, তাকে তো উৎসাহ দিতে হবে। হ্যাঁ, সো ভালো কাজের যদি প্রশংসা না করা হয়, হ্যাঁ, তাহলে সেখানে কি হয়, যিনি ভালো কাজটা করবেন, যেমন আমাদের এখানে দারাভাই উপস্থিত আছেন, দারাভাইকে আমি বিভিন্ন সময় বলি, উনার সামনে হয়তো কথাটা বলা হয় না। হ্যাঁ, উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন, মানুষকে সহযোগিতা করে থাকেন। আমি একদিন ব্যক্তিগতভাবে উনার কাছে গিয়েছিলাম।
উনার সাথে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়েছিল, দীর্ঘ আড্ডা হয়েছিল আমাদের এই বিষয়গুলো নিয়ে। ভালো লাগা থেকে গিয়েছি। কেন কেন গিয়েছি ওনার কাছে? আমার ভালো লাগে বলেই আমি ওনাকে খুঁজে নিয়ে গিয়েছি বা ওনার সাথে যোগাযোগ করেছি। যে ঠিক একই রকম ভাবে আমি একদিন ভাইয়ার ওখানে চলে গিয়েছিলাম, অপু ভাই এসেছিল, মনে আছে? হ্যাঁ, দীর্ঘ দীর্ঘ সময় ওখানে বসে আড্ডা দিয়েছি, এবং আপনারা যখন ওইদিকে চলে যাচ্ছিলেন তখনও আমার ইচ্ছে হচ্ছিল যে আপনাদের সাথে আমি ছুটে যাই। ব্যস্ততা থাকে না, মানে এই পর্যন্ত উনি উনার পুরা সময়টা তো উনি পান নাই। যদি পেতেন তাহলে কি হতো? এরকম একজন সাহিত্যপ্রেমী মানুষ, যে যাকে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি বা ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য সংশ্লিষ্ট লোকজন কোনোভাবেই ইগনোর করতে পারবে না কখনো ইতিহাস থেকে। মানে উনি এরকম একটা জায়গা দখল করে আছেন। হ্যাঁ, সেই সাইফুল ইসলাম রিপন উনার একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিল। আমাকে এমনভাবে বলা হয়েছে যে আমি আবার হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আমি আজীবন সদস্য। সো আজকে এই অনুষ্ঠানটার মাধ্যমে আমাদের এই যারা আছেন, শফিউল হক ভাই কিংবা আমাদের নুরুল আমিন হৃদয় ভাই, আমাদের ওবায়েদ ভাই, উনি আজকে নেই, উনি তো করছেনই, সংস্কৃতির পেছনে লেগে আছেন, সাহিত্য সংস্কৃতির পেছনেই। এই মানুষগুলো আমাদের আসলে প্রাণের মানুষ। তাদেরকে যদি আমরা উৎসাহ দিই, প্রেরণা দিই, হয়তো আমরা সামনে আমরা একটা নতুন প্রজন্ম, একটা সুন্দর, যারা এই সংস্কৃতি সুন্দরের চর্চা করবে, হ্যাঁ, সেরকম হয়তো এই যে ভাইয়া, আমি আশা করব যে এই আমাদের মামনিটা একদিন হয়তো এরকম একজন মহিরুহ হয়ে যাবে। হ্যাঁ, কারণ যেভাবে বলছিল যে বাবার প্রোগ্রামে সে আসবে, হ্যাঁ, তাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। হ্যাঁ, সো এখান থেকেই তো উৎসাহ পাবে, প্রেরণা পাবে, এবং হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আজকে যারা সাহিত্য সংস্কৃতি এখানে জড়িত আছেন, কোনোভাবে না কোনোভাবে ছোটবেলা থেকেই কিন্তু ইনফ্লুয়েসড হয়েছেন, মানে একটা 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 মানে অনুষঙ্গ পেয়েছেন কিংবা একটা আবহাওয়া পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।